আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ছাত্রবিটান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আজকের পাঠ ফরাসি বিপ্লবের পর্ব ২। আগের দিন আমি পড়েছিলাম নবম শ্রেণীর ইতিহাসে প্রথম অধ্যায়ের ফরাসি বিপ্লবের পর্ব ১। আজকে যে পাঠ তোমাদের পড়াবো সেটি হলো ফরাসি বিপ্লবের অগ্রগতি এবং বিভিন্ন ঘটনাক্রম। আমরা আগের ভিডিও দেখেছিলাম কিভাবে বিপ্লব পূর্ব ফ্রান্সের সামাজিক এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা একটা পঙ্গুত্বের মধ্যে দিয়ে চলছিল। অর্থনৈতিক ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ফ্রান্স সেখান থেকে আর যেন উঠে আসার কোনো পথ খুঁজে পায়নি। বিশেষত এখানে যে কারণকে দায়ী করা হয়ে থাকে, যাজক এবং অভিজাত শ্রেণী কর না দেয়া রাষ্ট্রকে দেউলিয়া করে দেয়। তার সাথে সাথে রাজার অমিত ব্যয়িতা, রাজা বিভিন্ন খাতে দুহাতে ব্যয় করতে থাকে, যুদ্ধ খাতে ব্যয় করে প্রভৃতি কারণে ফ্রান্সের অর্থনীতি চরম সংকটের মধ্যে পড়ে। তাই আমরা দেখতে পাই ফ্রান্সের অর্থনীতি ১৭৮৭ থেকে ৮৮ খ্রিস্টাব্দে মধ্যে যে সময় চরমভাবে বিপর্যস্ত হয়। ফ্রান্স এই অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরায় ফিরিয়ে আনতে, অর্থনৈতিক সমৃদ্ধি পুনরায় ফিরিয়ে আনতে ফ্রান্সের রাজা ষোড়শ লুই অর্থমন্ত্রী নিয়োগ করে, যাতে করে তারা কিছু সাজেস্ট করতে পারে যে কিভাবে ফ্রান্সের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করা যায়। এরকম আমরা দেখতে পাই ফ্রান্সের রাজা কর্তৃক যে অর্থমন্ত্রীগণ নিয়োগ হয়েছে তাদের নামগুলো আমাদের পরীক্ষায় পড়ে, মনে রাখবে। টুর্গো, ষোড়শ লুই যে অর্থমন্ত্রীদের নিয়োগ করেন টুর্গো কি হন? ইনি প্রস্তাব দেন যে ফ্রান্সের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে একটাই পথ আছে, তা হলো যাজক এবং অভিজাত শ্রেণীর ওপর কর আরোপ। কারণ দেশের অধিকাংশ সম্পত্তি এদের হাতে, এদের ওপর ভূমি কর আরোপ ছাড়া রাষ্ট্রের অন্য কোনো উপায়ান্তর নেই। টুর্গো এই কথা বলায় ফ্রান্সের যে রাজার পারিষদ তারা তো সবাই অভিজাত, রাজার পাশে যারা বসে আছে তারা তো হৈ হৈ করে উঠলো। তারা চিৎকার করে বললো, এইসব অর্থমন্ত্রী ভুলভাল প্রস্তাব দিচ্ছে, আমরা এতদিন কর দিইনি, ১৭৫ বছরের নিয়ম, হঠাৎ করে আমাদেরকে কর দিতে হবে? কি সব বলছেন অর্থমন্ত্রী? এই অর্থমন্ত্রী চলবে না, অর্থমন্ত্রীকে সরাতে হবে। রাজার উপর চাপ সৃষ্টি করলেন। অভিজাতদের চাপে রাজা এই অর্থমন্ত্রীকে সরিয়ে দিতে বাধ্য হলেন। এরপর কি অর্থমন্ত্রী এলো নেকারও একই কথা বললেন। আরে ও ছাড়া তো ফ্রান্সের অ্যাকচুয়ালি কোনো উপায় ছিল না। নেকারও একই কথা বললেন। একই কথা বলার জন্য তাকেও অর্থমন্ত্রীর পদ থেকে বহিষ্কৃত করা হলো। এরপর অর্থমন্ত্রী নিযুক্ত হন ক্যালন। ক্যালনও চেষ্টা করেন যাতে করে ফ্রান্সকে এই অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্ত করা যায়। তিনি একই পথ অবলম্বন করেন, একই প্রস্তাব দেন যে যাজক অভিজাতের উপর কর আরোপ করতে হবে। একই কারণে একইভাবে অভিজাতদের চাপে এই অর্থমন্ত্রীকেও পদচ্যুত করা হয়। এরপর অর্থমন্ত্রী হন বিয়া। বিয়া অর্থমন্ত্রী হলেন। বিয়াও একই প্রস্তাব দিলেন। সুতরাং আমরা দেখতে পাই মজার বিষয়, টুর্গো, নেকার, ক্যালন, বিয়া সবাই একই প্রস্তাব দিচ্ছে। ফ্রান্সকে অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করতে হলে, অর্থনৈতিকভাবে পুনরায় চাঙ্গা করতে হলে একটাই পথ খোলা আছে, সেটা হলো যাজক এবং অভিজাতদের উপর কর আরোপ করতে হবে, বিশেষত ভূমি কর। সকলকে রাজা সরিয়ে দিয়ে পদচ্যুত করতে বাধ্য হচ্ছে। তাহলে এবার কি? রাজা বাধ্য হয়ে নিজে এই বিয়ার প্রস্তাব মোতাবেক অভিজাত এবং যাজকদের উপর কর চাপানোর সিদ্ধান্ত নিলেন। কি কর? শুধুমাত্র স্ট্যাম্প কর বলে একটি কর ছিল, স্ট্যাম্প কর ও ভূমি কর। সমস্ত রকম কর চাপায়নি, শুধু স্ট্যাম্প কর এবং ভূমি কর। রাজা বললেন, পার্লামেন্টে বললেন, যাজক এবং অভিজাতরা যে সকল সামন্ততান্ত্রিক অধিকারগুলি ভোগ করতেন একইভাবে করবেন, কিন্তু তাদের স্ট্যাম্প কর ও ভূমি কর দিতে হবে। এই কথা বলাতেই, রাজা দ্বারা এই কথা যখনই পার্লামেন্টে বলা হলো, সঙ্গে সঙ্গে পার্লামেন্ট একটা হইচই শুরু হয়ে গেল। রাজা এই কথা বলছে। সুতরাং রাজার সঙ্গে পার্লামেন্ট অর্থাৎ অভিজাত এবং যাজকদের চরম একটা বিরোধিতার পরিবেশ সৃষ্টি হলো, সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলো। এবং আমরা দেখতে পাই ফ্রান্সের নানা জায়গায় বিক্ষিপ্তভাবে অভিজাতদের নেতৃত্বে বিদ্রোহ শুরু হচ্ছে। এরকম একটি বিদ্রোহ ইতিহাসে বিখ্যাত দিন ১৭৮৮ খ্রিস্টাব্দে ৭ই জুন। ডেটটা মনে রাখবে। ফ্রান্সের ইতিহাসে টালির দিন কবে? ১৭৮৮ খ্রিস্টাব্দে 7th জুন। ফ্রান্সের ইতিহাসে একটি বিখ্যাত ঘটনা ঘটে, যা টালির দিন নামে, ফ্রান্সের ইতিহাসে টালির দিন নামে পরিচিত। কি ফ্রান্সের ইতিহাসে টালির দিন? ফ্রান্সের ইতিহাসে টালির দিন হলো বিপ্লবী জনগণ যখন অভিজাতদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিদ্রোহ করছে,
তখন সরকারি সেনাবাহিনী সেই বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, টহল দিচ্ছে। এই সময় গ্রেনোবল নামক একটি জায়গা, ফ্রান্সের গ্রেনোবল বলে একটি জায়গা ছিল, সেই গ্রেনোবল নামক একটি জায়গায় অভিজাতদের নেতৃত্বে বিদ্রোহী জনগণ সেনাবাহিনীর ওপর বাড়ির দেয়ালে যে বাড়ির ছাদে যে টালি থাকে সেই টালি নিয়ে সেনাবাহিনীকে ছুঁড়ে মারে, নিক্ষেপ করে। এই ঘটনা মানে প্রচুর একই রকম প্রচুর জায়গায় গ্রেনোবল স্থানে যে বাড়িগুলো ছিল সমস্ত জনগণ ওই একই কাজ করতে থাকে। এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে টালির দিন নামক খ্যাত 2 নম্বরের প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে ঘটনা কি ঘটেছিল না, এখন বিদ্রোহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কয়েকদিনের মধ্যে ফ্রান্স আরো উত্তাল হয়ে পড়ছে। কিরকম ভাব, 3 শ্রেণী ফ্রান্সের যাজক, অভিজাত ও তৃতীয় সম্প্রদায় 3 শ্রেণী একসঙ্গে একটি সমঝোতায় আসছে। কোথায়? ভিজি নামক একটি স্থানে তারা সমঝোতা করছে। ভিজিতে একত্রে এক জায়গায় সমাবেশ করে তারা দাবি করছে। কিরকম দাবি? তারা দেখছে রাজা তো দুর্বল হয়ে পড়েছে, রাজার কোনো ক্ষমতাই নেই, রাজা বাধ্য হবে, আমরা এখন 3টে শ্রেণী টোটাল দেশ যখন একসাথে হয়েছি তো রাজা মানবে না, রাজার ক্ষমতা আছে, রাজাকে মানতেই হবে। তারা একত্রিত হয়ে দাবি করলেন কি না, ফ্রান্সের যে স্টেট জেনারেল ছিল, স্টেট জেনারেল আমি আসছি, স্টেট জেনারেল কি ছিল বলছি, স্টেট জেনারেল ছিল, স্টেট জেনারেল বা পার্লামেন্ট গুলোকে পুনর্গঠিত করতে হবে, পুনরায় ভোট করতে হবে, প্রতিনিধি নিয়োগ করতে হবে। এবং এই যে রাজা কর ঘোষণা করছে, যাজক অভিজাতরা কর দেবে, এই কর ঘোষণা করার অধিকার শুধুমাত্র এই স্টেট জেনারেলের আছে, রাজার নেই। 175 বছর আগে যে ঘটনা ঘটেছিল, এই স্টেট জেনারেলের নিয়ম অনুসারে রাজা কর পেতেন তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে, এবং এখানে নিয়ম ঠিক হয়েছিল যাজক অভিজাতরা কোনো কর দেবে না। সুতরাং এরা ঘোষণা করলো কি, দাবি করলো কি, স্টেট জেনারেল শুধুমাত্র কর ঘোষণার অধিকারী। রাজা ভীষণ চাপে রাজা অবশেষে এরকম পরিস্থিতিতে মে মাসে রাজা ষোড়শ লুই ঘোষণা করলেন, ঠিক আছে, তাদের উপায় নেই, করতেই হবে, সবাই দেশ জনগণ আমার বিপক্ষে, জনগণ চাইছে, আমি এছাড়া আমার কোনো পথ নেই। রাজা ঘোষণা করলেন, ঠিক আছে, স্টেট জেনারেল অধিবেশন হবে। কবে? বললেন মে মাস নাগাদ স্টেট জেনারেলের অধিবেশন হবে। এই ঘটনায় রাজা যখন ঘোষণা করলেন, বিদ্রোহী জনগণ, অভিজাত এবং যাজকরা উৎফুল্ল হয়ে উঠলেন। তারা তাদের যেন যে দাবি ছিল, দাবিটা জয়যুক্ত হলো। এই দাবি জয়যুক্ত হওয়ার ঘটনা, যেহেতু অভিজাতদের নেতৃত্বে বিদ্রোহ ঘটেছিল, এই ঘটনাকে বলা হলো অভিজাত বিপ্লব, অর্থাৎ ফ্রান্সে অভিজাত বিপ্লব সংঘটিত হলো। এটি একটি 2 নম্বরের প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই অভিজাত বিপ্লবের গুরুত্ব কি ছিল? অভিজাত বিপ্লব ছিল বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে মিনস ফ্রান্সের ইতিহাসে এর একটা বিশেষ গুরুত্ব ছিল। এই অভিজাত বিপ্লব প্রথম দেখালো রাজা স্বৈরাচারী ক্ষমতার অধিকারী নয়, রাজা স্বৈরাচার করতে পারেন না, জনগণ তাকে আটকানোর ক্ষমতা রাখে, রাজা স্বৈরাচারী ক্ষমতার অধিকারী নন, অর্থাৎ রাজা স্বৈরাচারী ক্ষমতা ভুলুণ্ঠিত হলো। আর একটা কি দেখানো হলো, রাজা যে দাবি করতেন তিনি ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী, তিনি ঈশ্বরের দূত, তিনি কোনো ভুল করতে পারেন না, সেই ঈশ্বর প্রদত্ত ক্ষমতা এখানে নস্যাৎ হলো। ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নস্যাৎ হলো, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নস্যাৎ হলো। আর কি হলো, রাজা ষোড়শ লুই বা এরা যে স্বেচ্ছাচারিতা করতো, সেই স্বেচ্ছাচারী ক্ষমতাও এই অভিজাত বিপ্লবের মধ্য দিয়ে ভুল লুণ্ঠিত হলো। রাজার এক কথায় রাজার মর্যাদা ভুল লুণ্ঠিত। সুতরাং দেখতে পাই অভিজাত বিপ্লব ফ্রান্সে নতুন ফরাসি বিপ্লবের সূচনা হলো কাদের মাধ্যমে? প্রশ্ন আসে। অভিজাত বিপ্লবের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপরে আসছি, রাজা ঘোষণা করেছেন কি, মে মাসে স্টেট জেনারেলের অধিবেশন হবে। তো সেই মোতাবেক 1789 খ্রিস্টাব্দের 5ই মে তারিখে স্টেট জেনারেলের অধিবেশন শুরু হচ্ছে। তারিখটা কবে? 5 মে। 1789 খ্রিস্টাব্দে স্টেট জেনারেলের অধিবেশন শুরু হচ্ছে। এই দিনটা ধার্য হলো, রাজা কর্তৃক ধার্য করলেন, মে মাসে বলেছিলেন, 5 মে ডেট দিলেন। 5 মে 1789 খ্রিস্টাব্দে স্টেট জেনারেলের অধিবেশন ঘটছে। স্টেট জেনারেল কি আমরা আগে জেনেছি? পার্লামেন্ট। এখন জানছি স্টেট জেনারেল। পার্লামেন্ট বা স্টেট জেনারেল সম্পর্কে তোমাদের অল্প বিস্তর ধারণা আছে, তবু আমি একবার মনে করিয়ে দিচ্ছি। আমাদের দেশে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে কারা যায়? আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে যায়। তারা কি করে সেখানে গিয়ে? দেশ কিভাবে পরিচালিত হবে, দেশের আইন কানুন কি হবে, দেশের যে আইন কানুন আছে তার মধ্যে কোনটা ভুল ত্রুটি আছে সেটা সংশোধিত রূপ কি হবে, এই সমস্ত বিষয়, দেশের নতুন কোনো কাজ হবে কিভাবে হবে, এই সমস্ত বিষয়গুলি পার্লামেন্টে আলোচিত হয়।
একইভাবে ফ্রান্সের সেই পার্লামেন্টের নাম হচ্ছে স্টেটস জেনারেল বা স্টেট জেনারেল, বিভিন্ন নামে বলা হয়। তার অধিবেশন শুরু হচ্ছে কত বছর পর ফ্রান্সে। আমি আগেই বলে গেছি, আগের ভিডিওতে বলেছি, যদি না দেখে থাকো আগের ভিডিও দেখে রাখো, খুব সুন্দর করে বলা আছে, একদম পরীক্ষা উপযোগী, অথচ বোঝার মতো। তো ভিডিওর মাঝে একটু বলে নিই, আমি তোমাদের অভিজিৎ স্যার, নববিধান ছাত্রবিধান ইউটিউব চ্যানেল চালাই এবং মথুরাঙ্গা বাজার, হুগলি জেলার মথুরাঙ্গা বাজারে পড়াই। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, গ্রাম পঞ্চায়েত অফিস, মায়াপুর ১ গ্রাম পঞ্চায়েত অফিসে অভিজিৎ স্যার বললি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে। তো যাই হোক, স্টেট জেনারেল অধিবেশন শুরু হচ্ছে। স্টেট জেনারেলের ফ্রান্সের যে পার্লামেন্ট, তার ৩টি কক্ষ, ৩টি শ্রেণীর জন্য ৩টি কক্ষ। একটি কক্ষে বসে যাজকরা, আরেকটি কক্ষে বসে অভিজাতরা, আরেকটি কক্ষে বসে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা। যে ফ্রান্স মানে স্টেট জেনারেলের পুনর্গঠন হয়েছে, ভোট হয়েছে, ভোটের ভিত্তিতে কতজন করে প্রতিনিধি উঠে এসছে? যাজক শ্রেণীর প্রতিনিধির সংখ্যা ৩০৮, অভিজাত শ্রেণীর প্রতিনিধির সংখ্যা ২৮৫ এবং তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধির সংখ্যা ৬২১ জন। সংখ্যাগুলো একটু মনে রাখবে, যদিও বিরাট কিছু ব্যাপার না সংখ্যাগুলো মনে রাখা, তো মনে রাখবে, পরীক্ষার জন্য একটু আধটু মনে রাখতে হবে। তো তুমি যদি দেখো এই যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণীর যে আসন সংখ্যা, ভোট সংখ্যা, এদের যোগফল কত? ৫৯৩, 593। এবং তৃতীয় সম্পদে একা কত আছে? ৬২১ জন। সুতরাং এদের দুজনের যোগফলের থেকে তৃতীয় সম্প্রদায়ে প্রতিনিধির সংখ্যা অনেক বেশি। তো পূর্বে কি নিয়ম ছিল? এই স্টেট জেনারেল অধিবেশন হচ্ছে কত বছর পর? এটা বলে দিই, প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন। ১৭৫ বছর পর স্টেট জেনারেলের অধিবেশন শুরু হচ্ছে। শেষবার কবে স্টেট জেনারেল অধিবেশন হয়েছিল? মনে রাখবে, ১৬১৪ খ্রিস্টাব্দে স্টেট জেনারেলের অধিবেশন হয়েছিল। তো যাই হোক, স্টেট জেনারেল অধিবেশন শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো, মন দিয়ে দেখবে। স্টেট জেনারেলের অধিবেশনের পূর্বের নিয়ম কি ছিল? যে বিভিন্ন কক্ষ থেকে, প্রতিটা কক্ষ থেকে একটি করে ভোট যাবে। ৩০৮ জন প্রতিনিধি একটি ভোট দেবে, ২৮৫ জন প্রতিনিধি একটি ভোট দেবে, ৬২১ জন প্রতিনিধি একটি ভোট দেবে। অর্থাৎ এখন যদি এই প্রস্তাবটা আসে ফ্রান্সে যে অভিজাত এবং যাজক শ্রেণীর উপর কর আরোপ করা উচিত এবং উচিত নয়, তাহলে যাজকরা বলবে তো না, না। এরা অভিজাতরা বলবে না, এরা শুধু বলবে হ্যাঁ। তাহলে প্রস্তাবটা কতগুলো ভোট পেল? না হলো দুটো, না হলো দুটো, আর হ্যাঁ হলো একটা। ভোটে কারা জিতলো? এই নাটা জিতলো, তাই তো। এখন পূর্বের নিয়ম তাহলে কি ছিল? পূর্বের নিয়ম ছিল কক্ষ পিছু ভোট। এখন এই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা কি দাবি করছে? বলছে কক্ষ পিছু ভোট নয়, কি হতে হবে? বর্তমান দাবি হচ্ছে তাদের মাথা পিছু। মাথা পিছু ভোট করতে হবে। অর্থাৎ যাজকরা ৩০৮ জনই ভোট দেবে, এরাও ২৮৫ জন, এরা ৬২১ জন ভোট দেবে। তৃতীয় শ্রেণীতে জানতো যদি কক্ষ পিছু ভোট হয় তাহলে তারা হেরে যাবে। সুতরাং নতুন পদ্ধতি আনতে হবে, মাথা পিছু ভোট করতে হবে, কক্ষ পিছু ভোট নয়। এরকম দাবি যখন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, অভিজাত যাজকরা অবাক হয়ে গেছে, তাহলে এটা তো বিপদ। কিন্তু তাদের মধ্যে, অভিজাত এবং যাজক শ্রেণীর মধ্যে কিছু উদারপন্থী লোক ছিলেন, যারা চাইছিলেন ফ্রান্স এই যে ভ্রান্ত সিস্টেমের মধ্যে চলছে, এই সিস্টেমে পরিবর্তন আসুক। এইরকম উদারপন্থী কয়েকজন ব্যক্তির নাম হলেন কি? মিরাবো, লাফায়েত, এই সকল ব্যক্তিরা যারা অভিজাত সম্প্রদায় থেকে এসছে। এই সমস্ত উদারপন্থী অভিজাতরা তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে মিলিত হচ্ছে, যোগ দিচ্ছে, যোগ দিয়ে একটি পার্টি তৈরি করছে। পার্টিটার নাম কি? প্যাট্রিয়াটিক পার্টি। মনে রাখবে, সেই পার্টির নাম হচ্ছে প্যাট্রিয়াটিক পার্টি। যে সম্প্রদায় অধিকাংশ মানুষ আছে তৃতীয় সম্প্রদায়, এছাড়াও উদারপন্থী যাজক এবং অভিজাত সম্প্রদায়ের কিছু লোক আছে। এরা কি করলো? যোগ দিয়ে একটি সভায় এরা মিলিত হলো। সভায় মিলিত হয়ে নিজেদের এই সভাকে বললেন স্টেট জেনারেল না, আমাদের এই সভায়, যেহেতু আমরা ফ্রান্সের ৩টে সম্প্রদায় জনগণ আছি, এই সভায় হলো জাতীয় সভা। রাজার আমাদের কোনো প্রয়োজন নেই, রাজার পার্লামেন্টের প্রয়োজন নেই। আমরা মিলিত হয়েছি, এই মিলিত স্থানই, এই যে জায়গাটা, এটাই হলো জাতীয় সভা। জনগণ, সমস্ত জনগণ যেন একটা ভিড়ের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। দেশে কি চলছে? রাজাকে মানছে না, এতদিনে ২০০ বছর, ৩০০ বছর, ৫০০ বছর দেখছি রাজা আছে, সে রাজা আজকে অকেজো হয়ে যাচ্ছে, রাজাকে সরিয়ে দিচ্ছে, রাজার কোনো ভূমিকা যেন থাকছে না, মানুষের বিদ্রোহ হচ্ছে এবং মানুষের কথা বলছে, গরিব নিপীড়িত মানুষের কথা বলছে, মানুষজন দলে দলে এসে ভিড় করছে, রাজা ভয় খেয়ে যাচ্ছে, রাজা প্রচন্ড ভীত হয়ে যাচ্ছে এবং রাজা ষোড়শই ভীত হয়ে জাতীয় সভার অধিবেশন, এই যে অধিবেশন চলছিল
আজকে হলো, কালকে আবার কয়েকদিন পরে, এখন ডেট থাকে তো অধিবেশনে, অধিবেশন স্টপ করে দিচ্ছে। স্টপ করে দিয়ে কি হচ্ছে, সভাকক্ষে তালা বন্ধ করে দিচ্ছে, চাবি দিয়ে। পার্লামেন্টের চাবি দিয়েছে রাজা, অধিবেশন কক্ষ বন্ধ করে দিয়েছে। এবার তৃতীয় সম্প্রদায়ের লোকেরা এসছে, তৃতীয় সম্প্রদায় এসে দেখছে কি না, সভাকক্ষ তালা, হইচই পড়ে গেছে, পার্লামেন্টের তালা দিয়ে দিয়েছে, সবাই জানতে পেরে গেছে। তাহলে সেই ডেটটা কবে, সেই ডেটটা হচ্ছে 20শে জুন, 20শে জুন, 20 জুন 1789 খ্রিস্টাব্দ। তো তখন তারা কি হচ্ছে, তারা পার্শ্ববর্তী একটি টেনিস খেলার মাঠে তারা চলে যাচ্ছে। টেনিস খেলার মাঠে গিয়ে তারা শপথ নিচ্ছে, যে শপথটা ফ্রান্সের ইতিহাসে একটি বিখ্যাত শপথ, খুব ভাবে ইম্পর্টেন্ট, টেনিস কোর্টের শপথ। মনে রাখবে, তারিখ হচ্ছে 20শে জুন 1789 খ্রিস্টাব্দে। তিনটি সম্প্রদায়ের লোক তারা শপথ নিচ্ছে, যাজক অভিজাত এবং তৃতীয় সম্প্রদায়ের লোক শপথ নিচ্ছে কি না, আজ থেকে যতদিন না পর্যন্ত ফ্রান্সে একটি নির্দিষ্ট সংবিধান রচিত হচ্ছে, ততদিন তারা একত্রিত থাকবে এবং একত্রিত থেকেই তারা সংগ্রাম চালিয়ে যাবে। এই হলো ফ্রান্সের ইতিহাসে টেনিস কোর্টের শপথ। 2 নম্বর প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা কি দেখতে পাই, এরপর আমরা দেখতে পাই তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে আরো কিছু যাজক এবং অভিজাতরা আরো কিছু যোগ দিল। এতে কি হলো, তৃতীয় সম্প্রদায়ের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে। এখন মনে রাখবে, তৃতীয় সম্প্রদায়ের নেতৃত্ব কারা দিচ্ছে, বুর্জোয়া শ্রেণী। যে সব বুর্জোয়া কারা, আগেই বলে গেছি, আগের ভিডিওতে বলেছি, একবার দেখে নেবে প্রয়োজন পড়ে। বুর্জোয়া কারা, বুর্জোয়া হলেন ফ্রান্সের সেই শ্রেণী যাদের হাতে টাকা আছে, সম্পদ আছে, বড় বড় কলকারখানার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, ব্যাংকার, শিল্পপতি, কিন্তু তাদের কোনো সামাজিক মর্যাদা নেই। এরা হলেন বুর্জোয়া। তাদের মধ্যে ডাক্তার আছেন, উকিল আছেন, শিক্ষক আছেন, অন্যান্য বড় বড় পেশার লোকেরা আছেন, এদের সামাজিক মর্যাদা নেই। এরা সামাজিক মর্যাদার জন্য এই রাজতন্ত্রের পতন চাইছে, নতুন সিস্টেম চাইছে। এই সমস্ত লোকেরা কিন্তু এখন এবার নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমরা দেখি ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের পাল্লা ধীরে ধীরে আরো ভারী হচ্ছে। রাজা এই ঘটনায় আরো ভীত হয়ে গেছে, আরো ভীত হয়ে যাচ্ছেন, দেশ অন্যভাবে চলছে। এই ঘটনায় ভীত হয়ে গিয়ে তিনি 27শে জুন মাথা পিছু ভোট এবং যে বুর্জোয়াদের যে দাবি ছিল তৃতীয় সম্প্রদায়, তিনটি সম্প্রদায় একত্রে বসে ভোট দেবে, একত্রে বসে আলোচনা করবে, কোনো কক্ষ না, এই যে দাবি ছিল, সেই দাবি রাজা মেনে নিচ্ছেন। কবে, 27শে জুন। ডেটটা মনে রাখবে, 27শে জুন। তৃতীয় সম্প্রদায়ের শক্তি বৃদ্ধি হচ্ছে এবং একত্রে বসার দাবি মেনে নিচ্ছে কবে, 27শে জুন 1789 খ্রিস্টাব্দে। এই যে ঘটনা, দাবি মেনে নিলেন, তাহলে জিতলো কারা, কাদের দাবি জয়যুক্ত হলো, বুর্জোয়াদের দাবি জয়যুক্ত হলো। এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। তারিখটা মনে রাখবে, বুর্জোয়া বিপ্লব কবে হয়েছিল, 27শে জুন 1789 খ্রিস্টাব্দ। সুতরাং এখান থেকে তোমরা কি শিখলে, মূলত যে 2 নম্বরের প্রশ্নগুলো শিখলে, রাজার অর্থমন্ত্রী কারা ছিলেন, টুর্গো, নেকার, ক্যালন এবং বিয়া। আচ্ছা, ফ্রান্স ইতিহাসে তালির দিন কবে, 1788 খ্রিস্টাব্দে 7ই জুন। কি ঘটনা ঘটেছিল তোমরা বলে গেছি, তোমরা শুনেছো। একইভাবে অভিজাত বিপ্লব, তার তারিখটা মনে রাখবে, অভিজাত বিপ্লব এবং তার গুরুত্ব মনে রাখবে। রাজার সরাসরি ক্ষমতা ভুলুণ্ঠিত হয়, রাজার ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা ভুলুণ্ঠিত হয় এবং রাজার মর্যাদা ক্ষুণ্ণ হয়। আর একটা কি, স্টেট জেনারেল কি, কবে অধিবেশনটা হয়েছিল, কত বছর পর হয়েছিল, শেষবার কবে হয়েছিল মনে রাখবে। আর টেনিস কোর্টের শপথের তারিখ 20শে জুন 1789 খ্রিস্টাব্দে এবং আরেকটা হচ্ছে বুর্জোয়া বিপ্লবের তারিখ 27শে জুন 1789 খ্রিস্টাব্দে। এর পরের ভিডিওতে তোমরা দেখবে ধীরে ধীরে রাজা পালিয়ে যেতে চাইছে, রাজা দেখছে উপায় নেই, রাজা পালিয়ে যেতে চাইছে এবং সন্ত্রাসের শাসন শুরু হচ্ছে। সন্ত্রাস শাসন প্রকৃতি কি আছে, এইসব নিয়ে পরের ভিডিও আলোচনা থাকছে, তোমরা দেখতে থাকো। তো সকলকে টাটা, বাই বাই। আমি তোমাদের অভিজিৎ স্যার, মথুরাঙ্গা বাজারে পড়াই, হুগলি জেলার মথুরাঙ্গা বাজারে। তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে মথুরাঙ্গাতে যে মায়াপুরে এক গ্রাম পঞ্চায়েত অফিস আছে, অভিজিৎ স্যার বললেই আমার সাথে যোগাযোগ করতে পারবে। আর এই ছাত্রবিতান চ্যানেলটি তোমাদের কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করছো না, কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবে না এবং শেয়ার করবে, বন্ধু বান্ধবদের নিশ্চয়ই শেয়ার করে দেবে। ধন্যবাদ।